আসলাম একদম মল রোডে, দেখতেই পাচ্ছেন এখন মল রোডে চলে এসেছি। বাসে করে মাত্র এসে নামলাম মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে। দিল্লি হোটেলের খাবার একদম সস্তা, মাত্র ৮০ রুপিতে এতগুলো খাবার প্যাকেজ আমরা নিলাম। দিল্লিতে যতবারই আসি এই জামে মসজিদে আসা কিন্তু আমার একবার মিস হয় না। সে বিখ্যাত দিল্লির লালকেল্লার সামনে এখন আমরা আছি। আমাদের আসলে এই ট্যুরের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দিল্লি মানালি হয়ে লাদাখ যাওয়া। এর জন্য আমরা দিল্লিতে এসেছি। আজ সারাদিন দিল্লি ঘুরে দেখব এবং রাতের বাসে করে আমরা দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিব। দিল্লি ভারতের বর্তমান রাজধানী, তবে শুধু এখন নয়, গত ১০০০ বছর ধরে দিল্লি ভারতের বিভিন্ন রাজবংশের রাজধানী শহর ছিল। দিল্লিকে কেন্দ্র করে একের পর এক রাজবংশ ভারতের বিভিন্ন দিকে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। সুলতানি, মুঘল, ব্রিটিশ এবং আধুনিক ভারতের একের পর এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে আছে দিল্লির আনাচে কোনাচে। আজকে আমরা সারাদিন দিল্লির এই আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং দিল্লি ঘোরা শেষ করে আমরা কোন জায়গা থেকে মানালি যাবার বাসের টিকিট কাটলাম এবং কিভাবে দিল্লি থেকে মানালি গেলাম সেটাও এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনাদের। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। গতকাল বিকেল ৪টা বাজে আমরা কলকাতা শিয়ালদা স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। প্রায় ১৭ ঘন্টা শেষে আমরা আজকে সকাল ১১টা দিল্লি স্টেশনে নামি। দিল্লি স্টেশনে নামার পর আমরা বাইরে এসে স্টেশনের এখান থেকে একটি অটো ভাড়া নিই। মনে রাখবেন আপনারা অটো নেবেন, যেগুলো আমাদের এখানে অটো চালিত রিক্সা যেরকম পাওয়া যায় দিল্লিতেও পাওয়া যায়। এই অটো নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টার। আমরা যেহেতু মানালি যাব তাই আজকে সকাল সকাল ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টারে গিয়ে প্রথমে মানালি যাওয়ার বাসের টিকিটটা কনফার্ম করব। মানালিতে যে বাসগুলো যায় সেগুলো সবগুলোই বিকেল ৪টার পর দিল্লি থেকে ছেড়ে যায় মানালির উদ্দেশ্যে, যাতে মানালিতে গিয়ে পরের দিন সকাল ৭টা বা ৮টার মধ্যে নামিয়ে দিতে পারে। তো আমরা প্রথমে আগে বাসের টিকিটটা কনফার্ম করব, এরপর দিল্লির আশেপাশের স্থানগুলো অটো নিয়ে ঘুরে দেখব। দিল্লি স্টেশন থেকে আমাদের ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টার পর্যন্ত অটো ভাড়া নিল মাত্র ৪০ রুপি। দিল্লিতে আসার পর প্রচুর গরমে ঘেমে গেছি। তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে কাশ্মীরি গেট বাস কাউন্টার, ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টার, দিল্লি, নিউ দিল্লি। দিল্লিতে আসার পর দিল্লি থেকে যদি আপনারা জম্মু কাশ্মীর, জম্মু তাই পর্যন্ত, সিমলা, মানালি অথবা আপনারা হিমাচল প্রদেশের যে কোনো জায়গায় অথবা রাজস্থান, জয়পুর, যোধপুর যাওয়ার জন্য বাসের টিকিটটা চান, তাহলে সেক্ষেত্রে এই দিল্লি কাশ্মীরি গেট, আমার পিছনে দেখতে পাচ্ছেন কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে। এবং এইখান থেকে নিচে এবং উপরে বাইরে অনেক ধরনের কাউন্টার পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, যা পুরো রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু স্টেটে গাড়ি ছেড়ে যায়, আরও বিভিন্ন হরিয়ানা, চণ্ডীগড় পর্যন্ত গাড়ি ছেড়ে যায়। তো এখানে আমি ঘোরাঘুরি করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাস টার্মিনালটা কত বড়। এবং দেখা আছে, দেখেন লেখা উঠতেছে বোর্ডে, ওয়েলকাম টু ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টার। এবং এগুলো বুথ, এইসব কাউন্টার থেকে আপনি টিকিট কাটতে পারবেন। এবং রোডওয়ে দেওয়া নাই এখানে, নাহলে দেওয়া থাকে, যেটা কোন স্টেটে বাস ছাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা মানালি বাস যাবে, এই বাসটা। এগুলো এই বাসগুলো হরিয়ানা যাবে, দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে, হরিয়ানার বাস, দিল্লি টু হরিয়ানা। আগে অনেক বছর আগে যখন আসছিলাম এখানে, তখন টিকিট লেখা থাকতো যে এত নাম্বার কাউন্টারে যান, অত নাম্বারে কাউন্টারে যান, এখান থেকে এখানে টিকিট পাবেন। এটা চণ্ডীগড়ের বাস, চণ্ডীগড় যাবে, দেখতে পাচ্ছেন কত বড় বলবো। এই যে হিমাচল প্রদেশের বাসগুলো পেয়ে গেলাম, HRTC হচ্ছে হিমাচল প্রদেশ, এই যেটা দিয়ে শুরু। দিল্লি সিমলা, দেখেন দিল্লি থেকে সিমলা 6টা
সকাল 6:45-এ ছাড়ে, 9:45, 9:25 আছে। এরপর হচ্ছে বিকাল 7টা, মানে সন্ধ্যা 7:35-এ। তারপর হচ্ছে বাকিরা দেখতে পাচ্ছেন 21টা 2, মানে কত, 9টা 2-এ 22টা, মানে 10টা 11টা পর্যন্ত রাত ছেড়ে যায়। সিমলা, দিল্লি থেকে সিমলা, দিল্লি থেকে মানালি দেখতে পাচ্ছেন একদম সেমই মোটামুটি টাইমিং ছেড়ে যায়। জিসপা পর্যন্ত যেতে পারবেন। তারপর হচ্ছে দিল্লি টু ধর্মশালা, এখান থেকে দিল্লি থেকে ডাইরেক্ট ধর্মশালা আপনারা যেতে পারবেন। দেখতেই পারলেন এখান থেকে 21 নম্বর HRTC ইউ 21 নম্বর কাউন্টার থেকে আপনারা যেতে পারবেন টিকিট সংগ্রহ করে। এবং এই হচ্ছে HRTC বাস, একদম সেই ক্লাসেস বাসগুলো হিমাচল প্রদেশের। আমরা ISBT কাশ্মীরি গেটে এসে আপনাদের হিমাচল প্রদেশের যে সিমলা মানালি যে বাসগুলো যায় সেগুলো একটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন বাসের কন্ডিশন ভিতরে। এই বাসটিতে করে আপনারা চাইলে মানালি যেতে পারবেন অথবা সিমলা, এই ধরনের বাসগুলো হয়ে থাকে। এক্সিট ফায়ার এবং সিট নাম্বার এখানে দেওয়া থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সিটগুলোর কন্ডিশন, এগুলো সরকারি বাস, কন্ডিশন হচ্ছে এরকম। আগে সে বন্ধ হ্যাঁ, ওপেন হ্যাঁ না বন্ধ, না বন্ধ। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বের হয়ে গেলাম দেখে। দেখতেই পারলেন এটা হচ্ছে একটা বাস। এই বাসে করে আপনারা চাইলে সিমলা যাচ্ছে, এই বাসটা সিমলা যেতে পারবেন। এখানে আরেকটা কাউন্টার HRTC ওয়েলকাম, এই 19 নম্বর কাউন্টার থেকে আপনারা বাসের টিকিট নিতে পারবেন। দেখেন গাড়ির কি অবস্থা, লুধিয়ানা ডাকতেছে, পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন স্টেটে, মানে গাড়ির অভাব নাই বাস এখানে। এটা হচ্ছে বাসের স্বর্গরাজ্য বলতে গেলে। ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টার, মনে রাখবেন সবাই। আমরা এইখান থেকে মানালি যাওয়ার বাসের টিকিট কাটি। বলবো বাস ভাড়া পড়েছিল 1350 রুপির মতো, আর আমাদের বাসটা ছিল AC বাস। বাসের ছাড়ার সময় হচ্ছে বিকেল 5টায়। তো আমরা বাসের টিকিট নিয়ে আবার একটি অটোতে করে এই ISBT কাশ্মীরি গেট বাস কাউন্টারের খুব পাশেই হচ্ছে জামে মসজিদ, সেখানে চলে যায়। আমাদের অটো ভাড়া নিয়েছে জামে মসজিদ পর্যন্ত 30 রুপি। নিউ দিল্লির জামে মসজিদ, এই জায়গাটা আমার সব থেকে পছন্দের একটি জায়গা। নিউ দিল্লিতে আমি যতবারই এসেছি জামে মসজিদে আসা কিন্তু আমার মিস হয় নাই একবারও। এবারও মাত্র কিন্তু আমি দিল্লিতে আছি 8 ঘন্টার মতো, বাট এর মধ্যেই কিন্তু আমি জামে মসজিদটা এসে দর্শন করে গেলাম। খুব ভালো লাগে এখানে আসলে, মনের ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ পর্যটক এই জামে মসজিদে আসে। অনেকে আছে শুক্রবারকে কেন্দ্র করে জুম্মার নামাজ আদায় করতে। জুম্মার দিনে কিন্তু এত পরিমাণ মানুষ হয় এখানে, একদম মসজিদের যে 1 নম্বর গেট ওটার বাইরে পর্যন্ত মানুষ ভরে যায়। এই জামে মসজিদে মানুষের ধরার ক্ষমতা 25,000 পর্যন্ত, কিন্তু এর বাইরেও রাস্তা পর্যন্ত মানুষ হয়ে যায় যখন নামাজের সময় হয় জুম্মার। তাছাড়া প্রতিদিন এই জামে মসজিদে বিভিন্ন দেশ থেকে মানুষ আছে, ছবি তোলে। এবং এইখানে যে এই লাল পাথর বা লাল মাটি এবং মার্বেল দিয়ে যে এই মসজিদটার চারপাশ গঠন করা হয়েছে, ভিতরের জায়গাগুলো, এগুলো দর্শন করতে আসে। আপনারা ভিতরে যেখানে নামাজের স্থান এর একটু আগ পর্যন্তই যেতে পারবেন। আর পুরোটা চারপাশে যে ফটক বা বারান্দা আছে মসজিদের, এখানে আপনারা যে কেউ ঘোরাঘুরি করতে পারবেন, ছবি তুলতে পারবেন, একদম উন্মুক্ত। তবে এই ফটকে মাঝখানে হাঁটতে হলে অবশ্যই জুতো খুলে আপনাকে ভিতর প্রবেশ করে হাঁটাহাঁটি করতে হবে, জুতো সাইডে করে রাখতে পারবেন আপনারা। দিল্লির জামে মসজিদের ঠিক অপোজিটই হচ্ছে লাল কেল্লা বা নিউ দিল্লি রেড ফোর্ট, উজি দেখতে পাচ্ছেন। এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স। তো আমরা পায়ে হেঁটেই চলে আসলাম নিউ দিল্লির রেড ফোর্টে। দিল্লির এই লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1658 সালে এবং এটি কাজ সম্পূর্ণ হয় 1660 সালে। মুঘল সম্রাট
শাহজাহান এই দুর্গটি নির্মাণের নির্দেশনা দেন এবং এর দায়িত্বে ছিলেন সৈয়দ মোহাম্মদ ঈসা। লালকেল্লাটি প্রায় 250 একর জায়গা নিয়ে বিস্তৃত। এটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এই লালকেল্লার বাইরের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 2.4 কিলোমিটার এবং প্রাচীরের উচ্চতা প্রায় 35 মিটার। লালকেল্লা মুঘল সম্রাটদের রাজধানী ছিল। এটি একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক দুর্গ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর এখানে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। মোট কথায় বলতে গেলে লালকেল্লা দিল্লির ঐতিহ্য ও সাংস্কৃতিকের এক গুরুত্বপূর্ণ অংশ। ট্যুরিস্টরা যখন নিউ দিল্লিতে আসে এই লালকেল্লা এবং জামে মসজিদ দুইটাই সবচেয়ে বেশি দর্শন করে থাকে। লালকেল্লা দেখা শেষ করে আমরা মাত্র 50 রুপি অটো ভাড়া দিয়ে চলে আসলাম ইন্ডিয়া গেট। নিউ দিল্লি ইন্ডিয়া গেট সব থেকে পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রচুর পরিমাণ মানুষ দেখবেন এখানে এসে ভিড় জমাচ্ছে এই ইন্ডিয়া গেট দেখার জন্য। ইন্ডিয়া গেটটি নির্মিত হয়েছিল 1931 সালে। বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ ও ভারতীয় সৈন্যরা যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিচারণে এই গেটটি নির্মাণ করা হয়। এই গেটে দেয়ালের মধ্যে প্রায় 13,500 শহীদের নাম খোদাই করে লেখা আছে। দিল্লির আশেপাশে স্থান ঘোরা শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমরা এই প্যাকেজটা অর্ডার করেছি ভেজ থালি 80 রুপিতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সবজি, ডাল, এরপর আরেকটা সবজি, ওই যে আরেকটা ভাজা, তারপর হচ্ছে এখানে এই যে পটল ভাজা, তারপর এই ভাজা, আর ওখানে সালাদ। তো দেখতে পাচ্ছেন শাহরিয়ার ভাই পেট ভরে ভাত খাচ্ছে, সবজি ভাত খাচ্ছে। এখানে একদম ফ্রেশ সবজি ভাতটাই ভালো লাগে। আশেপাশে সবাই কিন্তু যারা দেখতে পাচ্ছেন বসে ভাত খাচ্ছে। আমরা অর্ডার দিয়েছি শাহরিয়ার ভাইয়ের যেহেতু ভেজ থালি তাই আগে চলে এসেছে। আমরা চিকেন থালি এবং একজন ফিশ থালি অর্ডার করেছি, তো ওটা আসতেছে। বাট সবাই দেখতে পাচ্ছেন ওই যে একজন বলে করে নিয়ে ভাত খাচ্ছে একদম ভল ধরে। তো দিল্লিতে আসলেই খাবারের কস্টিংটা দেখলাম যে একদম প্রাইস কম। দুপুরে দিল্লির খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম বিকাল 4টার মধ্যে মাজনু কা টিলা। আমরা যারা অনলাইনে দিল্লি থেকে মানালি টিকিট বুকিং করি বলবো এসি বাসের, বা আমরা আইএসবিটি কাশ্মীরি বাস কাউন্টার থেকে কাশ্মীরি গেট সেখান থেকে যদি বলবো বাস বুকিং করি এসি, তাহলে সেই ক্ষেত্রে এই বাসগুলো মাজনু কা টিলা থেকে ছাড়ে। দেখতেই পাচ্ছেন এই মাজনু কা টিলাতে কত বড় বাসের লাইন লেগে গেছে। প্রতিদিন বিকাল 4টার পর থেকে এখানে এরকম বাসগুলো এসে বলবো গাড়িগুলো লাইন ধরে। যারা যারা অনলাইনে টিকিট কেটেছে বা কাউন্টারে গিয়ে তাদের এখানে আসতে বলে দেয়। এই জায়গা থেকে মানালি বা সিমলার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বাম পাশে, আর এই দিক দিয়ে সব ধরনের বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা বিভিন্ন কোম্পানির বলবো বাসগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে এসেছি এবং আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেখানে নাম্বার দেওয়া ছিল। আমরা ওই নাম্বারে কল করলাম এবং বলল যে লাস্টের থেকে শুরু যে গাড়িগুলো এর 3 নাম্বার সিরিয়ালে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে বাসটি। তো আমরা ওইখানে যাচ্ছি এবং আপনাদেরও যদি আপনারা এখানে অনলাইনে বুকিং করেন বা এখানে এসে আপনাদের এভাবেই ঠিক নাম্বারে কল করে আপনাদের গাড়িটা সার্চ করে নিতে হবে। তো প্রচুর পরিমাণ দেখতেই পাচ্ছেন যে বলবো বাস অভাব নাই, একদম সিরিয়াল ভর্তি। তো আমরা সামনে যাচ্ছি, আমাদের গাড়িতে উঠবো সামনেই, এই গাড়িটার পরেই আমাদের গাড়ি রাখা দেখলাম আমরা। জি, আমরা এই বাসটিতে এখন উঠবো। আমাদের বাসটি সন্ধ্যা 5টা বাজে ছেড়ে দিল মানালির উদ্দেশ্যে। বাসটা বেশ ভালো, রিল্যাক্সে আমরা বসতে পেরেছিলাম। তো মোটামুটি কালকে সকাল 7টা বাজে আমাদের মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড ওইখানে নামিয়ে দিবে বলল। তো প্রায় এখন রাত 10টার মতো বাজে। বাস আমাদের যেখানে ব্রেক দিবে রাতে খাবারের জন্য সেখানে চলে এসেছি, তাই বাসটা এখন জায়গাটায় ব্রেক দেয়, আমাদের ব্রেক দিবে। এখানে হচ্ছে আপনাদের খাবার দাবার বা ওয়াশরুম টশরুম যাওয়ার এখানে আছে, যে নিতে হয়। এবং এই যে এটা হচ্ছে ফুড কোর্ট এখানকার। আর যেখানে সব বলবো বাসগুলো একই জায়গায় সব ব্রেক দিয়েছে। তো আপনার নিয়ে যাই ফুড কোর্টটা কীরকম এখানকার দেখাই। আধা ঘন্টার বিরতি এখন চলতেছে।
দেখতেই পাচ্ছেন জাঁকজমক একটা ফুড কোর্ট, এবং এখানে যদি দেখাই, এখানে দেখেন ফুডসের দোকান আছে, হলো রুমস রেস্টুরেন্ট, আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট ব্যবস্থা। এখান থেকে যে যার মতন খাওয়া দাওয়া খাবে বা অর্ডার দিবে। দিল্লি মানালি যাওয়ার পথে ভলভো বাসের টিকিট কাটলে ভলভো বাসগুলো যেই ফুড কোর্টে আপনাদের ব্রেক দিবে, এখানকার খাবার দাবার কিন্তু খুব এক্সপেন্সিভ, অনেক টাকা আপনার চলে যাবে। সো দাম জিজ্ঞেস করে তারপর বুঝে শুনে খাবেন। Paso a paso, noches enteras pensando en lo que hicimos cuando nos perdimos esa vez. Dijiste que no había cenado y nos comimos entre botellas de vino. Dime a ver, dime a ver. আমরা মাত্র বাসে করে মাত্র এসে নামলাম মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে। এখন দেখতে পাচ্ছেন নামার সাথে একটা বৃষ্টি নামছে অনেকক্ষণ ধরে। তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে সামনে রোডের দিকে, ওদিক থেকে ট্যাক্সি নিয়ে আমাদের যেতে হবে হোটেল পর্যন্ত। প্রচুর একটা খারাপ অবস্থা এখানে, কারণ হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, সেই সব খুব খারাপ ওয়েদার। তো এখানে একটু কষ্ট হয়ে যায় যদি বৃষ্টি নামে। এইসব প্রাইভেট বাস স্ট্যান্ডের কোনো প্রোটেকশনের কোনো জায়গা নাই বলতে গেলে, কোথাও আপনি রেস্ট নেবেন বা হল্ট করবেন, কোনো ছাউ নেই, কোনো কিছু নাই, যার কারণে প্রত্যেকটা টুরিস্টের খুব সমস্যা হয়ে যাচ্ছে এখানে। যাই হোক, আমরা এখান থেকে অটো নিয়ে চলে যাবো ডাইরেক্ট আমাদের হোটেলে। আমাদের এই ট্যুরে গতকাল রাত থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। ভাবছিলাম মানালি আসার পর হয়তোবা বৃষ্টিটা একটু কম পাবো, বাট আমাদের ভাগ্য আর কি বলবো, মানালি আসার পর থেকে বৃষ্টি শুরু। তো যাই হোক, মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে মানালি মল রোডের দূরত্ব মাত্র 800 মিটার। আমরা একটি ট্যাক্সি নিলাম যেটার ভাড়া পড়েছে 150 রুপি। সোভিয়ার্স, আমরা মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে নামার পর ওইখান থেকে ট্যাক্সি নিলাম। 150 রুপি ভাড়া নেয় ট্যাক্সি, 150 বা 200 এরকম মধ্যে। 150 দিয়ে আমরা ট্যাক্সি ভাড়া দিয়ে আমরা চলে আসলাম একদম মল রোডে। দেখতেই পাচ্ছেন এখন মল রোডে চলে এসেছি, এবং আমাদের হোটেলটা দেখাচ্ছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মানালি মল রোড, এবং যদি দেখেন এই পাশটায় এই যে হোটেল ইয়াক, এটা হচ্ছে আমাদের হোটেল মানালি মল রোডের একদম সাথে। ইয়াক হোটেল থেকে দেখতে পাচ্ছেন একদম এই যে হোটেলের ভিউটা। আপনারা এখানে হোটেলে বারান্দা থেকে ডাইরেক্টলি এই মানালি মল রোডটা টোটালি উপভোগ করতে পারবেন। তো আমি ভিতরে নিয়ে যাব, হোটেল রুমগুলো কীরকম পড়েছে সেটাও আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের গেস্টরা, আমরা সকাল যেহেতু 8টা বাজে চলে এসেছি মানালি, তো এখনও আমাদের রুম আমরা বুঝে পাই নাই, কারণ অনেক টুরিস্টরা আছে সকালে চেক আউট করার কথা ছিল, বাট বৃষ্টি পড়ার কারণে তারা এখনও চেক আউট করে নাই। তো আস্তে আস্তে এক একজন চেক আউট করবে, আর এক একটা করে রুম আমরা পাবো। আপাতত আমরা বাইরে ওয়েট করছি রিসেপশনে আর রেস্টুরেন্টে সবাই বসে। তো রুম পাওয়ার পর রুমের ভিউটা আপনারা দেখার চেষ্টা করব। আর ভালো পরিমাণ ঠান্ডা পড়েছে এখন, আমি শীতের জামা ব্যাগ থেকে বের করি নেই, তো একটু পরে বের করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না। প্রচুর ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি।